হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালোই আছি। তো তোমরা গতকালের আগের দিন যে লাইভটা হয়েছে, তো সেটাকে নিয়ে আমাকে অবশ্য করেই কিছু বলতে বলেছো। তো সেটাকে নিয়ে বলবো তো বটেই। তো তারপরেও একটা তো লাইভ হয়ে গেল, সেটাও আমাদের সামনে এখন চলে এসছে। তো এখন আপাতত এই দুটো লাইভ নিয়ে আমি একটা ভিডিওই করবো, ঠিক আছে? কারণ সেকেন্ড লাইভে সেরকম কিছু ছিল না। আর প্রথম লাইভের সঙ্গে সেকেন্ড লাইভের যে একটা যোগসূত্র আছে, তো সেটাই আমি তোমাদের সামনে নিয়ে আসবো বা ক্লিয়ার করবো, এটা বলতে পারো। তো এইবার চলে আসি ডাইরেক্ট লাইভে কি হলো বা কি ধরনের কথাবার্তা সেখানে হলো। দেখো, প্রথমেই আমি বলে দিই, লাইভের ডাইরেক্ট টেলিকাস্টের সময় আমি ছিলাম না, আমি দেখেছি রেকর্ডিং। তো অবভিয়াসলি আমার কমেন্ট সেকশনটাতে ঘোরা হয়নি। কাজে কমেন্ট সেকশন দেখলে যে রিপার্কেশনটা খুব ভালো করে বোঝা যায়, সেটা তো সবাই জানো। তো সেটার থেকে আমি দূরে ছিলাম, সম্ভব হয়নি আমার দেখা। তো এইবার চলে আসি কি কি কথা শুনলাম বা কি বোঝানো হলো আমাদের লাইভে। তো তার সঙ্গে বলে রাখি, এই লাইভ এবং ফার্স্ট লাইভ আর সেকেন্ড লাইভের সঙ্গে এখন তো একটা কমিউনিটি পোস্টও আমাদের সামনে চলে এসছে। তো সেই কমিউনিটি পোস্টটা নিয়েও কিছু বলবো। তো লাইভে যেটা শুনলাম তাতে বোঝা গেল যে এক ধরনের জিহাদ ঘোষণা করা হয়েছে ওই ম্যাডামের পক্ষ থেকে কিমা এবং কিমার দলবলের বিরুদ্ধে। এটা হলো প্রধান পয়েন্ট, মানে ১ নম্বর পয়েন্ট। এই পয়েন্টের উপর দিয়েই উনি সমস্ত কথাবার্তা বলেছেন। সেকেন্ড, উনি বোঝাতে চেয়েছেন যে প্রথম থেকে আমরা যে বক্তব্য বা আমাদের মানে দাবিটা রাখছিলাম, কন্ট্রোভার্সি করো কিন্তু কন্ট্রোভার্সিতে গালাগালি এনো না। অর্থাৎ তুমি নির্ভেজাল একটা কন্ট্রোভার্সি করো, এটা কিনা আমাদের অনেকেরই কন্ট্রোভার্সিয়াল টপিকে ভিডিওতে এগুলো থাকছিল না। তো তার প্রধান একটা নাম কিমা, যার ভিডিওতে অহরহ গালাগালি আমরা শুনতে পেতাম। তারপরে তো ওই ঝুলন্ত এবং ভেড়া, এদের চ্যানেলেও ছিল একই জিনিস। তো তার সঙ্গে আরও অনেকের ছিল, নাম না বললে হয়তো নিজেকে নিরপেক্ষ এটা আমি প্রমাণ করতে পারবো না। সে নাম হিসেবে তোমার সঞ্জয়ের নাম ছিল, সুতপার নাম ছিল। কিন্তু এরা ধীরে ধীরে নিজেকে রেকটিফাই করে নিয়েছিল অনেক আগে থেকেই। তারপরে তো আরও ডেভেলপ করেছে, কিন্তু বাদবাকিরা কোনোভাবেই নিজেদের সংশোধন করতে পারেনি। তো কিমা ইদানিং নিজেকে সংশোধন করছে বা করতে বাধ্য হচ্ছে বলতে পারো। কারণ এখন তো বোঝা যাচ্ছে কি পরিমাণ কেসের গুঁতো ও খেয়েছে। এবং সেটা ও নিজে মুখে স্বীকার করুক আর না করুক, এই ম্যাডাম তার নিজের বক্তব্য দিয়ে পুরোটাই আমাদের কাছে ক্লিয়ার করে দিয়েছে। এই লাইভে তো ক্লিয়ার করে দিয়েইছে ভাই। একেবারে জামিন নিতে হয়েছে, একদিনের জেল হয়ে যেত, কত রকম কথাই শুনলাম, ভাবতে পারো? তাহলে এত গুঁতো যে খেয়েছে, তার পক্ষে তো গালাগালি ভুলে যাওয়ারই কথা, তাই না? তো সেই রকমই হয়েছে কিমার অবস্থা। মানে আর যাতে ওই সমনটা না বেরোতে পারে, তার জন্যই নিজে আর কি ভেগ ধরেছে বলতে পারো। কাজেই সে ভেগ ধরুক আর যাই করুক, মুখোশ তো খুলতে বসেছে, তাই না? সত্যি ভাবলে কষ্ট লাগে যে যাকে দেখতে সাদাসিধে লাগে, যদিও আমরা ভাবিনি, তার পেটে পেটে এত কিছু আছে, তাই না? হ্যাঁ। ভাই, তুমি লোককে খারাপ বোঝাবে, তুমি লোককে খারাপ বলবে, তুমি লোকের একেবারে পিন্ডি চটকে দেবে, তো তোমারও তো পিন্ডি কেউ চটকাবে রে। ওপরে তো ভগবান আছে, সে দেখছে। সে বলছে তুমি বাড়তে থাকো, তোমাকে ছাড়বো আমি। তো ভগবানেরই হাত ধরে কেউ না কেউ এসে কোনো না কোনো কাণ্ড ঘটায় রে ভাই। তো এটাই হচ্ছে সেই রকম একটা কাণ্ড যেটা ঘটতে চলেছে এই কলিযুগে। কলিযুগই তো বটে, ভুল বললাম না তো বোধহয়। যাই হোক, সোজা কথা, লোহা লোহাকেই কাটবে, কাঁচ কাঁচকেই কাটবে। কাজেই কাউকে কাটতে গেলে সেই রকম টাইপের লোকই আসতে হবে, সোজা কথা। এখানে কোনো দ্বিমত নেই, এখানে কোনো অবজেকশন নেই, এখানে কোনো আমাদের অপোজও নেই। হতেই পারে ভাই, তুমি যেরকম দুনিয়াকে দেখিয়েছ, তুমিও তো সেরকমই দেখবে। তোমার জন্যই আছে একজন। তুমি ভেবেছিলে যে কাউকে দিয়ে তুমি নিজের পাওয়ারটাকে বাড়াবে বা নিজেকে পাওয়ারফুল করে তুলবে। নিজেকে পাওয়ারফুল করে তুলতে গিয়ে তুমি নিজেকে এমন একটা পর্যায়ে নিয়ে গেছো, যেখানে ওই ফ্রাঙ্কেনস্টাইনের মতো নিজের ধ্বংস তুমি নিজে দেখতে পাবে। তো সেই সিচুয়েশনটাই তৈরি হয়েছে এখন এই লাইভে, পরিষ্কার বোঝা গেল। কারণ এই ম্যাডাম এখন যে পজিশনে রয়েছেন বা যে পজিশনটা উনি হোল্ড করতে চাইছেন, তাতে উনি আশপাশে একমাত্র এখন এই পর্যন্ত ওই সাদা ভেড়া বা ঝুলন্ত এদেরকেই রাখতে চাইছেন আমার যদ্দূর মনে হলো। কারণ এই দুজনের নামই এখন ওনার মুখে শোনা গেল আপাতত। আর বাদ বাকি কারো নাম উনি ওনার ফেভারে নিলেন না। সবাইকে উনি ওনার অপোনেন্ট হিসেবে নিয়েছেন, ঠিক আছে? কারণ এরা সবাই বেচুর বিরুদ্ধে বলছে। ওনার এটাই আর কি যুক্তি। কারণ বেচুর পক্ষ নিয়েছেন উনি, বেচুর ভালো চান উনি, তার জন্য বেচুর বিপক্ষে যারা রয়েছে তাদের বিরোধিতাও করবেন উনি। অথচ দেখো, বেচুর পক্ষ বিপক্ষ এটা টিনার জন্য যত না হয়েছে, এখানে ঢুকে পড়েছে কে? সেই এচু। কিন্তু এচুর এখন প্রসঙ্গটা কিরকম যেন থিমিয়ে যাচ্ছে, যাচ্ছে না? যাচ্ছে কিন্তু। কারণ এচু আসার পরই কিন্তু এই পক্ষপাতিত্ব, বিরোধিতা এইগুলো কিন্তু সৃষ্টি হয়েছে।
তাই না? কাজে এখানে টিনা কোন বিরোধিতা সৃষ্টি করলো আমি ঠিক বুঝলাম না। কাজে এখানে এচু যদি এই বিরোধিতা সৃষ্টি করে তাহলে এচুর ডেজিগনেশনটা কি? এটা তো কেউ ক্লিয়ার করে বলো যে এখানে এচু ঠিক কোন পজিশনটা হোল্ড করছে এবং কোন পজিশন হোল্ড করার জন্য বেচু এইসব দিদিদের নেগলেক্ট করছে বা নিজের জীবন থেকে বাদ দিয়ে দিচ্ছে এবং তাদের কাছ থেকে তাদের সত্ত্ব কেড়ে নিচ্ছে, তাদের থাম্বনেইলে নিজেদের ছবি ইউজ করার। কেউ তো ক্লিয়ার করো। কারণ বেচুর সঙ্গে যদি এচুর রিলেশন নাই থাকবে তাহলে বেচুর রাগ কিসের? তাই না? কারণ এই দিদিরা তো এচুকে পছন্দ করছে না। আর বেচুর দাড়িকে পছন্দ করছে না। তো দাড়িকে যদিও বা মেনে নেওয়া যায়, এচুকে তো কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তাহলে এই এচুর সঙ্গে বেচুর যে কোনো সম্পর্ক নেই সেটা তো বেচু স্বীকার করেনি। কাজে এক্ষেত্রে বেচুর রাগ করার কারণ কি? সেটা কিন্তু কেউ ক্লিয়ার করছে না। কিন্তু ইনডাইরেক্টলি দিদিদের সত্ত্ব কেড়ে নেওয়া হচ্ছে। তাহলে এটাও কি আমরা ধরে নেব ইনডাইরেক্টলি যে বেচুর সঙ্গে এচু জড়িয়ে রয়েছে? বলতে পারছি তো? আশা করি তোমরা বুঝতে পারছো তো? আচ্ছা, লাইভে যে বলা হচ্ছিল যে কোনোভাবে টিনা নাকি ছেলেটাকে আ আর কি কাছে পাবে না বা অমুক-তমুক এইসব নিয়ে কথা হচ্ছিল। তা এই যে কথাগুলো হচ্ছিল তো শুরুতেই আমি বলে নিই যা কথা হয়েছিল তা তো তোমরা শুনেইছো বা দেখেছো যারা দেখার। কিন্তু আমার ১ম কথাটা হচ্ছে যে আ যে এই যে কথাগুলো হলো, এটা কিন্তু সেই ক্ষেত্রে খাটে যদি টিনা চাইল্ড কাস্টাডির মামলা করে। কিন্তু আমি তো যতদূর জানি বা সবাই যতদূর জানে, এখানে তো কোনো কাস্টাডি কেস হয়নি। তাহলে এই ধরনের কথা হচ্ছে কেন? তা কথাটা কি হয়েছে? না টিনা নাকি তার ছেলেকে নিজের কাছে আনতে পারবে না। কারণ তার হাসব্যান্ড চায় না যে তার সন্তান হিসেবে তার বাচ্চাটা তার মার কাছে ইনসিকিউর হিসেবে থাকুক। অর্থাৎ যেহেতু টিনার নিজের কোনো বাড়ি নেই, অর্থাৎ বাপের বাড়ি বাদ দিয়ে যে ফ্ল্যাটটা নিয়েছে সেটা তো ভাড়া। তো সেই ভাড়া বাড়িতে মানে ছেলেটার ভবিষ্যৎ সিকিউরড নয়। কাজেই সেই কারণে তার বাচ্চাটার বাবা নাকি কখনো অ্যালাউ করবে না বাচ্চাটাকে সেই ভাড়া বাড়িতে থাকার জন্য। তো দেখো, এগুলো মানুষের চয়েস হতেই পারে। যদিও এটা কাস্টাডি কেস হয়নি। তবুও যেহেতু এই ধরনের গল্প করা হচ্ছে লাইভে, তো সেই জন্যই আমি গল্প করে এই উত্তরটা দিচ্ছি। যে এক তো আ এটা শুধুমাত্র বাবার চয়েস। আর দ্বিতীয়ত ভাড়া বাড়িতে কি আ কোনো বাচ্চা থাকে না? ভাড়া বাড়িতে কোনো বাচ্চা মানুষ হয় না? ভাড়া বাড়ি থেকে কোনো ছেলেমেয়ে পড়াশোনা শিখে উচ্চশিক্ষিত হয় না? কটা মানুষের ক্ষমতা আছে যে সে নিজের বাড়ি তৈরি করবে? হ্যাঁ, গ্রামে গঞ্জে মানুষের নিজের জমি থাকে, সেখানে নিজেদের বাড়ি বানায়, হতে পারে। কিন্তু গ্রাম থেকে যারা শহরে ক্যারিয়ারিস্টিক হয়ে আসে তাদের কজনের এখানে নিজস্ব বাড়িঘর থাকে? তারা তো ভাড়া হিসেবেই থাকে। ফ্ল্যাট, বাড়ি বা ইত্যাদি এরকম ছোটখাটো জায়গা নিয়ে নেয়। যার যেরকম ক্যাপাসিটি, যার যেরকম সুবিধা সেই সুযোগ সুবিধা বুঝে নেয়। তাহলে সবাই যে একেবারে নিজের বাসস্থান তৈরি করে নেয় এরকম তো কোনো কথা নেই। বহু মানুষের আমি জীবন দেখেছি যেহেতু আমি প্রপার ক্যালকাটায় থাকি, মেক্সিমাম লোকের জীবন শুরু থেকে শেষ অবধি ভাড়া বাড়িতে কেটে যায়। এবং অনেকেই আছে যারা বংশ পরম্পরায় ভাড়া বাড়িতে থাকে। তো সেক্ষেত্রে তারা কি ইনসিকিউরিটি ফিল করে? বলতে তো পারব না। কাজেই এই ধরনের যে টপিক বা এই ধরনের যে পয়েন্ট তোলা হচ্ছে, এটার মানে অ্যাকসেপ্টেন্স টা কতটা সেটা তো একমাত্র আইনই বলতে পারবে, তাই না? কাজেই এটা কোনো মানে একটা যুক্তিযুক্ত পয়েন্ট হবে না। আমার যতদূর ধারণা। এখন দেখো যে আইনের মাথা বা যে জাজমেন্ট দেবে সে বিচার করবে। এখানে আমাদের কোনো আ কথা খাটবে না। কিন্তু আমি ওনার কথার এগেইনস্ট এ আমার কি মনে হলো সেটা আমি বলছি। ঠিক আছে? এইবার বলি, এখানে কোনো যেহেতু কাস্টাডি কেস হয়নি, সেহেতু আ এখানে ছেলে কোথায় থাকবে না থাকবে এই ধরনের কথা বলাটা অবান্তর। অ্যাকচুয়ালি ওখানে অবান্তর কথাবার্তাই আলোচনা করা হয়েছে। আর নিজের পজিশনের জাহির করা হয়েছে যে আমার পজিশন অমুক, আমার পজিশন তমুক, আমি এটা করতে পারি, আমি সেটা করতে পারি। কিন্তু টিনা যেটা করতে চেয়েছে সেটা তো শুধুমাত্র ছেলের সঙ্গে দেখা করতে চেয়েছে। আর ছেলের যা বয়স তাতে ছেলে এমনিই মার কাছে থাকে। সেখানে কি করে একজন বাবা বা তার ফ্যামিলি লোকজন সন্তানকে তার মায়ের থেকে দূরে রাখতে পারে, এই ব্যাপারটাই আমাদের কাছে কোনোভাবে ক্লিয়ার নয়। কারণ ছেলের বয়স অনেকটা কম। ঠিক আছে? কাজেই এই যে একটা ছোট বাচ্চা যার কিনা অনায়াসে তার মার কাছে থাকার কথা, যেখানে মা অহরহ তার বাচ্চাটাকে চাইছে, সেখানে যে কতগুলো লোকই বলবো, যেখানে বাচ্চাটার বাবাও জড়িত, তারা মিলিত প্রয়াসে মার কাছে যাওয়াটা আটকাচ্ছে, এটা তো কোনো ক্রিমিনাল অফেন্স এর থেকে কম নয়। আমার মনে হয়। এইবার আ মহামান্য আদালত এর বিচার করবে এবং যথাযথ রায় দেবে এটা আমরা আশা পোষণ করতেই পারি। কারণ আমাদের সেই দিনের শেষে সবার পরে যাদের উপর আস্থা থাকে সেটা হলো আইন প্রশাসন। কাজেই তারা তাদের জাজমেন্ট নিশ্চয়ই ফর ফেভার ইন কেস অফ ওই বাচ্চাটার হয়ে তো দেখাবেই। আমার তো মনে হয়। ইন ফেভার অফ বাচ্চা।
এটা তো থাকাই উচিত, তাই না? তো আমরা এইটুকু ভরসা, বিশ্বাস, আস্থা সবটাই রাখি। আর ওনার এসব কথাবার্তা সাইডে সরিয়ে রাখি, ঠিক আছে? কারণ উনি ওনার মতো কথা বলেন, উনি নিজের গায়ের জোর দেখাতে চান এবং সবথেকে বড় ওনার হার কোথায় জানো? যে কোনোভাবেই উনি টিনাকে নিজের বাগে আনতে পারেননি। এত লোককে বাগে আনতে পেরেছেন, এত লোককে ঝেড়ে ফেলতে পারছেন, কিন্তু কোনোভাবেই টিনাকে বাগে আনতে পারছেন না। তো সেই গায়ের জোয়ারিতেই বলতে পারো বা একটা রোষের কারণে বলতে পারো, এই ধরনের বিহেভিয়ার উনি করে চলেছেন। নানান রকম আ মানে ঘটনা ঘটাচ্ছেন যাতে কোনোভাবেই বাচ্চাটা মার সম্মুখীন না হতে পারে। তো দেখা যাক। কারণ আমরা জানি বিরোধী পক্ষ সবসময়ই তাদের দুর্নীতির প্রয়োগ করেই। আর এখানে যখন ব্যাপারটা সবটাই আইনের আন্ডারে, তো জিনিসটা সেভাবেই হোক আশা করি, মনে করব। কারণ কোনোভাবেই যে এটা একটা মিউচুয়াল সেটেলমেন্ট হবে না বলেই আমার ধারণা। এইবার ভবিষ্যৎ জানে ভবিষ্যতে কি হবে, তাই না? কারণ আমরা কেউই ভবিষ্যৎ দ্রষ্টা নই। কাজেই সেই ব্যাপারে আমরা নিজেদের মতামত শুধু ব্যক্ত করতে পারি। মানে ফাইনাল ডিসিশনটা কখনোই আমরা অনুমান করতে পারি না। ঠিক আছে? তো এটা গেল টিনা এবং তার ছেলে এবং বেচুর সংক্রান্ত ব্যাপার। এর থেকে আমার আর কিছু আ অনুমান করার এখন দরকার নেই। ঠিক আছে? এরপরে তো দেখো বেচুর লাইফ, সেটা নিয়ে একটু কথা বলব। তার আগে চলে আসি অবশ্য করেই এখানে টুনি দিদার কথায়। দেখো, মানুষের বিরুদ্ধে বলব, কিন্তু এমন বলব না যাতে কিনা নিজের ডিগনিটি নিচুতে নেমে যায়। একটা সময় উনি টিনাকে যে কদর্য ভাষায় আক্রমণ করেছিলেন, তার জন্য উনি হয়তো তখন অনেকটা গর্বিত বোধ করেছিলেন এবং যাদের সামনে বলেছিলেন বা যাদের হয়ে বলেছিলেন বা যেসব দলের মধ্যে ঢুকে বলেছিলেন, তখন ওই দলের প্রতিটা লোকই তাকে বাহবা, সাবাসি, কনগ্রাটস কনগ্রাটস এসব করেছে। তার ফলে তার সাহস অহরহ বেড়েছে, তাই না? ১ম আমি কোনো কথা বললাম, তখনই যদি কোনো লোক আমায় বলে, "না, না দিদি এই কথাটা তুমি ভালো বললে না।" তখনই কিন্তু আমি ভাবতে বসবো যে, "না, আমার কথাটা ঠিক করতে হবে।" বা আমার নিজের মনে হলো, "না, আমি ঠিক বললাম না।" তখন আমি ঠিক করব। কিন্তু ১ম দিন থেকেই যদি আমি বুঝি না বলছি, আমি যা বলছি ঠিক বলছি, এরমভাবেই আমার বলা উচিত এবং আমার পাশের লোকজনও যদি আমায় সবসময় বলে যায়, "না, না তুমি ঠিক বলছো, এরমই বলো, আরো বলো।" তখন কি হবে? আমি বাড়তেই থাকবো, বাড়তেই থাকবো, বাড়তেই থাকবো। তো সেই বাড়বাড়ন্তটাই চলছিল এই টুনি দিদার। ঠিক আছে? এবং একটা সময় যখন উনি ১ম অপমানিত বোধ করলেন, তখন উনি আস্তে করে বেরিয়ে আসার চেষ্টা করলেন। সেই অবধি তো ঠিক ছিল। কিন্তু উনি বারবার বলতে পারো সাপের লেজে পা দিচ্ছিলেন। তো সেই সাপের লেজে একবার পা দিলেই তার ছোবল খেতে হয়। সেখানেতে উনি বারবার পা দিয়েছেন। তো এই শেষমেষ পাটা আর উনি সামলাতে পারলেন না মনে হয়। এখন জানি না উনি ওনার দিক দিয়ে কতটা নিজেকে সেভ করতে পারবেন। কারণ একটা কমিউনিটি পোস্ট আমাদের সামনে চলে এসছে যাতে কিনা উনার বিরুদ্ধে কিছু কেসের কথা আমাদের সামনে আ খুলল। যেটা সেই বাংলাদেশী এবং ইন্ডিয়ার কিছু মানি ট্রান্সফার এর ব্যাপারটা, যেটা আমরা বহুদিন আগে থেকে আলোচনা করেছি, অনুমান করছিলাম যে এই যে বেচুর কিছু আনুগত্য বাইরের দিদিদের দ্বারা আসছিল, আপুদের দ্বারা আসছিল। এই যে খাট, এই যে এসি, এই যে বাইক, এই যে বিভিন্ন রকম অনুষ্ঠানের জন্য টাকা-পয়সা, এগুলো তো আমরা দেখেছি এবং এটা আসছিল বাইরে থেকে তো বোঝা যাচ্ছিল। আ এবং মানে কি বলবো? যার হাত দিয়ে আসছিল তা তো ধরেই নিয়েছিলাম এই কিমা দিদি। তো এর মধ্যে যে উনি জড়িত ছিলেন বলে শুনছি এখন, সেটা আমরা কল্পনা করিনি। এখন এরা সবাই জানতো সেটা জানতাম। কিন্তু উনি এর মধ্যে ডাইরেক্টলি জড়িত সেটা আমরা কল্পনা করিনি, জানতেও মানতেও পারিনি বা এখনো বিশ্বাসযোগ্য অতটাও লাগছে না। কিন্তু দেখা যাক কতটা প্রমাণস্বরূপ সামনে আসে বা উনি কতটা উনার মানে সততা সামনে আনতে পারেন বা এই বিষয়টা থেকে নিজেকে খুব মানে সন্তর্পণে বাঁচাতে পারেন। কারণ উনি তো ফেঁসেছেন। আমার যদ্দূর মনে হলো। উনি টোটালি ফেঁসেছেন। অনেক আ যাই হোক এটা লিগ্যাল ম্যাটার এবং একটা কি বলবো সরকারি আহ চাকুরিরতার একটা চাকরির ব্যাপার, টিকিয়ে রাখার ব্যাপার। তো সেই ক্ষেত্রে আমাদের আলোচনা করাটা আমার মনে হয় না কোনো ভদ্রতার পরিচয় হবে। আমি এটা করবও না। কিন্তু এই ব্যাপারটা এখন এইভাবে সামনে চলে আসায় আমি যথেষ্ট মর্মাহত। কারণ আমি অন্তত ভাবিনি উনি এই ব্যাপারটায় জড়িত আছেন। জানতে পারেন, অনেকেই জানতে পারেন। যেমন আমরা অনুমান করেছি। ঠিক আছে? কিন্তু উনি এখানে জড়িত এটা আমি মানতে পারছি না। ঠিক আছে? এবার দেখা যাক ভবিষ্যতে কি হয়। কারণ এই ধরনের আম ব্যাপার যে চলছিল সেটা তো আমাদের কাছে পরিষ্কার ছিলই। না হলে ভাই ধরো না, আরে কে কি ইনকাম করলো সে তো পরের কথা। বেচুর এই ২ মহলা বাড়ি তৈরি হয়ে গেল কি করে? হ্যাঁ, ভিউজ এর থেকে তো হয়েছে সে ছাড়ো। কিন্তু বেচুর ইনকাম থেকে বেচু এইভাবে হুটপাট খরচ করছে, এই বিশাল করে জন্মদিন পালন করছে, তখন তো দেখেইছি আমরা সবার কাছ থেকে টাকা, পয়সা এমনকি মাছ মাংসও আসতে দেখেছি। কেক তো ছেড়ে দাও। তার সাজসজ্জা সমস্তই বাইরে থেকে এসছে। গিফট, জামাকাপড়, দুনিয়ার জিনিস বাইরে থেকে এসছে। তাহলে বেচুর খরচ কি করেছে? করে তো নি কিছু খরচ। তার মানে ভিউজ পুরোটাই তোমার ব্যাংকে জমেছে, তাই তো? এরপরে মনে করো বাড়ি করেছে, তার আসবাবপত্র এসছে, গিফট, গিফট আর গিফট এসেই গেছে। তো সেই গিফট দিয়েই তো সারা বাড়ি সাজানো। তাহলে বেচুর ভিউজ বা রেভিনিউ সমস্তই ব্যাংকে জমেছে ধরেই নাও।
তারপরেও বলতে হয় যে বেচু তারপরেও বলে, "এটা আমার এটা নেই, আমার সেটা নেই। আমার বাবা-মা অসুস্থ, আমার কেসের খরচ, এই বাবদ টাকা চাই, সেই বাবদ টাকা চাই।" মানে বেচুর সবকিছুই বাইরে থেকে আসলে ভালো হয়। কিন্তু সেটা বেচু এত চালাক, ও নিজে ডাইরেক্ট নেয়নি। ও বোধহয় এতটাই চালাক। মানে গ্রাম্য যে বোকা ও কোনো কালেই না। তার জন্য ও নিজের কোনো তোমার কি বলে ওটাকে? কিউআর কোড শেয়ার করেনি। কারোর ফোন ডাইরেক্ট রিসিভ করেনি এবং সমস্ত কিছুর জন্য ও দালাল হিসেবে, মিডলম্যান হিসেবে কিমাকে ফিট করে রেখেছিল। দেখো, ফাঁসলো কে? বেচু কি ফাঁসলো? কিন্তু আমরা তো জানি এই যে বাইরে থেকে যে পরিমাণ টাকা এসছে বা যে পরিমাণ টাকা আত্মসাৎ হয়েছে, তার অংশও কিন্তু বেচুর মানে সেই অংশে বেচুও কিন্তু সমৃদ্ধ হয়েছে। সমৃদ্ধ থেকে সমৃদ্ধশালী হয়েছে। অর্থাৎ বেচু এবং বেচুর ফ্যামিলির নাম ভাঙিয়ে এই সমস্ত টাকা আনা হয়েছে বা পাওয়া হয়েছে এবং তার কিয়দাংশ বেচুকে দেওয়া হয়েছে এবং বাদবাকি এরা নিজেরা সিন্ডিকেটের মধ্যে ভাগ করে নেওয়া হয়েছে। এটাই তো লেখা ছিল কমিউনিটি পোস্টে, মানে ওই ম্যাডামের। কাজেই সেই পোস্টটা থেকে আমরা এটা জানতে পারলাম যে উনি কোনো কেস করেছেন এবং এই টুনি দিদা এবং কিমার বিরুদ্ধেও আহ স্টেপ নিতে চলেছেন আগামী দিনে। তো কমিউনিটি পোস্ট নিয়ে আমার এটুকুই বলার ছিল। এবার চলে আসি বেচুর লাইফ। বেচুর লাইফে বেচু এলো ক্লিয়ার করতে। তো আমি তো ভাবলাম বেচু ক্লিয়ার করতে এসছে এচুর ব্যাপারে, আর বেচু যে হলদিয়া গেছিল সেই ব্যাপারে ক্লিয়ার করতে এসছে। তো বেচু তো হলদিয়ার ধারও মারালো না আর এচুর প্রসঙ্গ টানলো না। উল্টে কি টানলো? না, একটা নতুন খবর আমাদের সামনে নিয়ে আসলো। সেটা কি? না, যেহেতু এটা লাইভ তোমার হয়েছে গতকাল টুইসডেতে, অর্থাৎ টুইসডে বিকেলে হয়েছে, মানে সন্ধ্যের দিকে হয়েছে, সন্ধ্যে কেন, রাতের দিকে হয়েছে লাইভ। তো সেই লাইভে বেচু বলল, ম্যাডাম নাকি তাকে ফোন করে বলেছে বেচুর কেসটা থেকে ম্যাডাম সরে যেতে চায়। অর্থাৎ বেচুর কেস নিয়ে ম্যাডাম আর লড়তে চায় না। তার জন্য বেচু অনেক মানে হ্যাঁ, হ্যাঁ, মানে ইনিয়ে বিনিয়ে তোমার ম্যাডামের প্রশংসা করলো। বিভিন্ন সময় তাকে বেচুকে যে এই ম্যাডাম বিভিন্ন জায়গা থেকে বাঁচিয়েছে বা বাঁচিয়ে এনেছে, তার পাশে দাঁড়িয়েছে, বিভিন্ন রকম কাজ করেছে, তার হয়ে লড়াই করেছে, এই নিয়ে নানান কথাবার্তা বলতে লাগলো। কিন্তু একবারও যেটা বলল না সেটা হলো, প্রসঙ্গ এলো না কিমার। কারণ কিমাও কিন্তু অনেক করেছে। কিমাও কিন্তু বেচুর হয়ে অনেক লড়াই করেছে, আমরা দেখেছি। কিন্তু তার কোনো কৃতজ্ঞতাবোধ এলো না। যদিও বেচু এর আগে অনেকবারই তার পাতানো দিদিকে নিয়ে অনেকবারই কৃতজ্ঞতা পেশ করেছে। মুখে বলেছে, নানান কথা বলেছে। কিন্তু এখন কি জানি কিমাকে প্রায় ভুলতে বসেছে। এবং এখন তো প্রায় ম্যাডামকে পায়ে ধরে নিবেদন করার মতো, অর্থাৎ ফোনে বললেও হতো, যেহেতু ফোনে বলেছে তার মানে ফোনে বললেই হয়ে যেত, কিন্তু লাইভের মাধ্যমে বলতে এসেছে। অর্থাৎ কোথায় যেন মনে হলো যে ম্যাডামের দ্বারা নির্দেশিত হয়েই বেচু এই লাইভ করতে বসেছে এবং দর্শকদের ডাইরেক্ট জানাতে চাইছে যে ম্যাডাম চলে যেতে চাইছে, কিন্তু বেচুর কথায় ম্যাডাম বেচুর সঙ্গে থাকতে বাধ্য হচ্ছে। অর্থাৎ ম্যাডামের থাকাটা পুরোপুরি বেচুর কনসেন্টের উপর নির্ভর করছে। অর্থাৎ ম্যাডাম বেচুকে ধরে নেই, বেচু ম্যাডামকে ধরে রয়েছে। এইটা আমরা জানতে পারলাম। তো এইটা নিয়েই টোটাল লাইভটা হলো এবং কোনো কমেন্টস পড়েনি বেচু এবং আস্তে করে লাইভ থেকে বেরিয়েও গেল। তো আরেকটা জিনিস বোঝালো যে সর্দি কাশি সবারই হয়েছে ওর বাড়ির। এখন বাড়ির সব লোকের মতোই ও অসুস্থ। এটাও আমাদের বুঝিয়ে দিয়ে গেল। তো এই কথাগুলো থেকে এইটুকু তো পরিষ্কার হয়ে গেল। আপাতত ম্যাডামের সঙ্গেই থাকতে চাইছে। আর ম্যাডাম চলে যেতে চাইলেও বেচুর কথায় বেচুর সঙ্গে থাকছে। আরেকটা জিনিস বেচু ক্লিয়ার করলো যে বেচু আর দাড়ি কাটছে না। কারণ তার দাড়ি তার দর্শকদের অপছন্দ, প্লাস তার বাবা-মারও অপছন্দ। কিন্তু গরমে তো দাড়ি রাখা সম্ভব নয়। অর্থাৎ তোমরা গরম অব্দি ওয়েট করো, বেচু দাড়ি গরমে কাটবে। ঠিক আছে? আপাতত এইটুকু বলে দাড়ির ব্যাপারটা ক্লিয়ার করলো এবং ভিউয়ার্সদের নিজের কাছে রাখতে চাইলো। আর প্লাস এটাও বলল যে এখন তার কেসের জন্য প্রচুর টাকা পয়সা দরকার এবং বাড়ির লোক সবাই অসুস্থ। কাজেই বেচু এখন পুরোপুরি দুর্বল এবং মানে কি বলবো, নিরুপায়। কাজেই সেই জন্য আমার জানি কেন মনে হলো, আমি অবশ্যই কমেন্টসের মাধ্যমেও জানিয়েছি যে মনে হচ্ছে যেন ভিউজ ভিক্ষা করতে এসছে। অর্থাৎ ভিউয়ার্সদের তার পাশে থাকতে বলছে এবং তার জন্যই অনুনয় বিনয় করা বাদ দিয়ে যতটুকু বলা যায় ততটুকুর মাধ্যমে ভিউয়ার্সদের মানে আটকাতে চাইছে যে তোমরা আমায় ছেড়ে চলে যেও না, তোমরা আমার পাশে থাকো, কারণ তোমাদের ভিক্ষার দানেই আমি সমৃদ্ধ হই। তোমাদের ভিক্ষার দান পেলে তবেই আমি কেস লড়তে পারবো, আমার ছেলেকে আমার কাছে রাখতে পারবো, না হলে প্রায় আমার ছেলে হাতছাড়া হয়ে যায়। অর্থাৎ ভিউয়ার্সরা তো একে পছন্দ করে না, এখন বুঝেই গেছে। প্লাস এই ছেলেও যদি হাতছাড়া হয়ে যায় তো এর ভরাডুবি আসন্ন। ভরাডুবি শুরু হয়ে গেছে। এর আর কোনোভাবেই চ্যানেল দাঁড়াবে না, এটা তো পরিষ্কার। সে যাই করুক, আর সম্ভব নয়। কারণ শেষ তরিটুকু হিসেবে কিমার সাথ এর কাছে ছিল, আপাতত সেটাও এর কাছ থেকে চলে গেছে। কারণ মুখোশ খুলে গেছে। কারণ এদের ভেতরে সংঘাত শুরু হয়ে গেছে। যার ফলশ্রুতি হচ্ছে এই তোমার ছাড়াছাড়ি বা দলগতভাবে একটা বিভাজন। ঠিক আছে? কারণ এর ভেতরে কেউ এমন একজন আছে যাকে এদের অপছন্দ। তো আরেকটা জিনিসও যে জানলাম, যে এই এচু নাকি
কিমার হাত ধরেই এসেছিল এবং এচুর সঙ্গে কিমার কিছু প্রবলেম হওয়ার কারণেই এই সমস্যার উৎপত্তি এবং এই প্রবলেমটা রেইজ করেছে। আর আমাদের ম্যাডাম কিমার বিরুদ্ধে ক্ষেপে গেছে আমার মনে হলো, কারণ অনেক জায়গায় শুনলাম এই কথাটা, ঠিক আছে? এখন দেখো ভাই, লোকে তো অনেক কথা বলে, এবার সেই কথার সত্যতা আমাদের কাছে কোনোভাবেই প্রুফ স্বরূপ আসলে তো ভালো, না আসলে তখন আমাদের সেটা অনুমান ভিত্তিকই বলতে হয়। তো এটুকুই তোমাদের কাছে ক্লিয়ার করার ছিল টোটাল লাইভের ব্যাপারটা। তবে লাইভ যে এখন হচপচ হয়ে গেছে সেটা বিভিন্ন লাইভের মাধ্যমে আমাদের সামনে চলে আসছে। তবে একটা জিনিস ক্লিয়ার, সামনে কোনো ডেট আসতে চলেছে, তার জন্যই এত প্রবলেমেটিক সিচুয়েশন চারপাশ দিয়ে ক্লিয়ার করছে। আর আরেকটা সুখবরও তোমাদের দিয়ে যাই, যেটা কিনা কিমার কাছ থেকে আমি পেলাম, এই নিয়ে আমি আলাদা একটা ভিডিও করব। কিমার লাইভে নাকি বলছে, আমি নিজে কানেও শুনেছি, যে সে চাইছে বা তারা চাইছে বলতে পারো, বাচ্চাটা তার মার কাছেও থাকুক। শুনেছি আমি কিমার মুখে, ভাবতে পারো, যদি পারি আমি শর্টসের মাধ্যমে দেব। কিমা বলছে যে বাচ্চা কিছুদিন বাবার কাছেও থাকুক, বাচ্চা কিছুদিন মার কাছেই থাকুক, কারণ এটাই তো হওয়া উচিত, কো প্যারেন্টিং যেটাকে বলে। মানে ভাবা যায় কিমার মুখ দিয়ে এই ধরনের বাণী বেরোচ্ছে, যে কিনা বলেছিল ছেলে কোনো সময় মার কাছে যাবে না, যাওয়া চলবে না, ছেলে মাকে নিতে চায় না। আরে ভাই, এই কথাটা পুরো ফ্লপ হয়ে গেল। মা ছেলেকে নিতে চায় না, এই কথাটা পুরো ফ্লপ হয়ে গেল। কারণ মা ছেলেকে ফিরে পাওয়ার জন্য হাজার হাজার জিনিস করে রেখেছে চারপাশে। সারা ওয়াইটি এখন প্রমাণস্বরূপ মার কার্যকলাপ ভরে ভরে তাদের মুখ দিয়ে বলছে। তাহলে এটা কি কিছু কম? যারা এতদিন বলেছিল মা ছেলেকে চায় না, মা ছেলের কথা মুখে আনে না, মা ছেলেকে ভুলে গেছে, মা ছেলেকে কোনোদিন নিতে চাইবে না, মা ছেলেকে নিতে চায় না, তাহলে তারা এতদিন টোটালি তাদের ভিউয়ার্সদের মিথ্যা বলে একটা মানে নিজের চ্যানেলে আটকে রেখেছে। ঠিক আছে? এবং এরা তো নিজেরাই বলে না, ভিউয়ার্সরা যেটা চায় সেটাই বলা উচিত। ভিউয়ার্সরা না চাইলে সেই জিনিস বলা উচিত না। কারণ এখন কিমা বলছে সে অন্য কোনো টপিকে যেতে পারবেই না। কারণ তার ভিউয়ার্সরা চায় এই টপিকে কথা বলতে হবে। অর্থাৎ ভিউয়ার্স চয়েসেই চলতে হবে। এটা কিন্তু সত্যি। ভিউয়ার্সদের চয়েস অনুযায়ী আমাদের চলতে হয়। ভিউয়ার্সরা যা শুনতে চায় সেটা আমাদের শোনাতে হয়। ভিউয়ার্সরা যা দেখতে চায় তাই আমাদের দেখাতে হয়। কিন্তু নিজেদের ভিউয়ার্স সেই রকম হতে হয়, তারা যাতে ভালো শোনে, ভালো দেখে বা ভালো চায়, এরকম ভিউয়ার্স তৈরি করতে হয়। এমন নয় ভিউয়ার্স কারো খারাপ চাইবে, ভিউয়ার্স কারো খারাপ দেখতে চাইবে বা তার খারাপ হোক এরম বলবে, এরম ভিউয়ার্স কারোর কমিউনিটিতে থাকুক, এটা কারোরই কাম্য হওয়া উচিত নয়। তাই না? তাহলে কিন্তু সবার সঙ্গে বসে কন্ট্রোভার্সি দেখা যাবে। তাই না? মানে সেটা একটা স্বাস্থ্যমূলক বা হেলদি তোমার ডিবেট হবে। ভিডিওটা এখানেই শেষ করি। খুব তাড়াতাড়ি আবার নেক্সট একটা ভিডিওর সাথে তোমাদের সামনে আসবো। যদি ভালো লাগে তো লাইক, কমেন্ট, শেয়ার করবে। আর নতুন হলে সাবস্ক্রাইব করে চ্যানেলের অল নোটিফিকেশনটা অন করে দেবে। এখনকার জন্য এইটুকু। টাটা, বাই।